আজকে একদম ছোট্ট ভিডিও এক নজরে দেখে নেব মোহনবাগান এবং আইএসএল নিয়ে এখনো পর্যন্ত কি কি আপডেট উঠে এসছে। এর মধ্যে ম্যাক্সিমামটাই হয়তো আপনারা জানেন, আবার কোনো জিনিস আপনাদের কাছে নতুন মনে হতে পারে, তো সব কিছুই একটা ছোট্ট সামারি করে দেবো আজকের এই ভিডিওতে। আর মোহনবাগান নিয়ে নতুন করে বিশেষ কিছু বলার নেই, তবে মোহনবাগান জুনিয়র টিম নিয়ে কিছু কথা বলার আছে, সেটাও শেয়ার করব আজকের এই ভিডিওতে। একদম প্রথমে চলে আসি আইএসএল নিয়ে। আইএসএল এর কিন্তু আজকে বিড জমা দেওয়ার বা টেলিকাস্ট পার্টনার নিয়ে একটা ডিসিশন হওয়ার কথা ছিল, বা কারা কারা বিড জমা দিয়েছে সেটা জানা যেত। এখনো পর্যন্ত সেরকম কোনো খবর পাওয়া যায়নি, জানি না বিকেলের দিকে খবর আসতে পারে। ফলে আইএসএল কোথায় দেখাবে এখনো পর্যন্ত কনফার্ম কোনো ইনফরমেশান পাওয়া যায়নি। নেক্সট, অনেকেই জিজ্ঞেস করছিলেন, আমি অনেকবার বলেছি আইএসএল অক্টোবর মাসেই শুরু হবে। 10ই অক্টোবর একটা প্রবাবেল ডেট ধরা হয়েছে, কারণ যতক্ষণ না টেলিকাস্ট পার্টনার ফাইনাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত এক্স্যাক্ট ডেটটা পাওয়া যাবে না। কারণ একটা ডেট এআইএফএফ দিতে পারে, কিন্তু সেদিনটা বা সেই সময়টায় টেলিকাস্ট পার্টনারের কী সমস্যা আছে সেগুলো বিচার বিবেচনা করে একটা ফাইনাল ডেট ডিসাইড করা হবে। নেক্সট যে খবরটা পাওয়া যাচ্ছে, এটার সোর্স বলতে পারেন রেপ স্পোর্টস, বুড়িয়া মজুমদারের চ্যানেল। বুড়িয়াবাবু যেটা বলছেন সেটা হচ্ছে যে আসিয়ান কাপ নিয়ে। আপনারা জানেন যে আসিয়ান কাপ খেলতে যাওয়ার কথা ছিল ভারতীয় টিমের। হ্যাঁ, এই আসিয়ান কাপ ইস্টবেঙ্গল যে আসিয়ান কাপ খেলেছিল সেটা নয়, এটা একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট। এখানে পার্টিসিপেট করতে গেলে ইন্ডিয়াকে তার পুরো টিম নিয়ে পার্টিসিপেট করতে হবে, এবং সেই কারণের জন্যই আইএসএলটা দেরিতে হচ্ছে। কারণ শুরু হয়ে আবার বন্ধ হয়ে যাওয়ার থেকে একদম দেরিতে শুরু করবে, এটাই ডিসাইড হয়েছে। কিন্তু এখন শোনা যাচ্ছে ভারতীয় টিম আসিয়ান কাপ পার্টিসিপেট করতে যাবে না। বুড়িয়াবাবু যা বলছেন সেই রকমই খবর পাওয়া যাচ্ছে। তার কারণ হচ্ছে, যদি কোনোভাবে ভারত আসিয়ান কাপের ফাইনালে পৌঁছে যায়, যেটা এখনও পর্যন্ত মনে হচ্ছে ইম্পসিবল, কিন্তু যদি কোনো কারণে পৌঁছে যায়, খুব ভালো খেলে, তাহলে কিন্তু ফাইনালের ডেটের সঙ্গে ব্রাজিলের সঙ্গে ভারতের যে ফ্রেন্ডলি ম্যাচ খেলার কথা আছে সেই ডেটটা ক্ল্যাশ করবে। এবং দুটো ক্ষেত্রেই ভারতকে তার মেন টিম নামাতে হবে, কোনো সেকেন্ড টিম বা জুনিয়র টিম বা আন্ডার-23 টিম নামানো যাবে না। তো দুটোর মধ্যে একটাই ডিসাইড করতে হতো। তা যতটুকু খবর পাওয়া যাচ্ছে এআইএফএ ব্রাজিল ম্যাচটা খেলবে এটাই ডিসাইড করেছে বা করতে চলেছে। এবার যদি ভারতীয় ফুটবলের নিরিখে দেখেন, আসিয়ান কাপ খেললে ভারতের অনেক বেশি লাভ হতো, কারণ ওখানে বেশ কিছু টিমের সঙ্গে তারা জিততেও পারতো, একটা দুটো টিমের সঙ্গে, বা ড্রও করতে পারতো, এবং তার ফলে ভারতের র্যাঙ্কিংয়ের একটা ডেভেলপমেন্ট হতে পারত। ব্রাজিলের সঙ্গে খেলে ভারতের র্যাঙ্কিংয়ের কোনো রকম ডিফারেন্স হবে বলে তো কারোর মনে হয় না। কারণ ব্রাজিলের বিরুদ্ধে ভারত কী খেলবে? ব্রাজিলের অ্যাটাকটাকে আটকানোর চেষ্টা করবে যতক্ষণ পারবে, তাও 90 মিনিট পারবে না, সেটা আমরাও জানি। কারণ অস্ট্রেলিয়াকেই 90 মিনিট ভারত আটকাতে পারে না, সেখানে ব্রাজিলকে কী করে আটকাবে? এবার মুশকিল হচ্ছে, মিনিমাম কয়েকটা ইন্টারন্যাশনাল ম্যাচ প্রতি বছর প্রত্যেকটা দেশকে খেলতে হয়, এবং সেই কোটাটা পূরণ করার জন্য আসিয়ান কাপ ছিল। তো আসিয়ান কাপ যেহেতু ভারত, মানে যা খবর আছে, যদি খেলতে না যায়, তাহলে ভারতকে আরও দু একটা ফ্রেন্ডলি ম্যাচ কিন্তু খেলতে হবে। তারই চেষ্টা করছে এআইএফএফ, যে কোনো বড় মাপের টিমকে নিয়ে এসে যদি খেলানো যায়। কিন্তু লাভ কিছু হবে না, আবার আমি বলছি, কারণ যে টিমই আসবে বড় মাপের টিম, তাদের সঙ্গে কতটা কি ভারত করতে পারবে সে সম্পর্কে আমাদের একটা ধারণা রয়েছে। ফলে বড় টিমের সঙ্গে খেলার অভিজ্ঞতা ছাড়া আর এক্সট্রা কিছু কিন্তু হবে না। এবার এই ডিসিশানটা ভালো ডিসিশান না মন্দ ডিসিশান, ঠিক হয়েছে না ভুল হয়েছে, সেটা আপনারা বিচার করবেন। আমি বিচার করার মতো জায়গায় নেই ভারতীয় ফুটবল নিয়ে। এখন কম্পিটিটিভ টুর্নামেন্ট খেলাটা ভারতের কাছে উপকারী, নাকি একটা বড় টিমের বিরুদ্ধে খেলাটা, মানে একটা এক্সিবিশন ম্যাচ খেলার মতো ম্যাচ খেলাটা বেশি উপকারী, সেটা আপনারাই ডিসাইড করবেন। যদি ওটা ফিফা ফ্রেন্ডলি এক্সিবিশন ম্যাচ নয়, তাই র্যাঙ্কিংও ওখানেও ডেভেলপ করা যায়, কিন্তু আমি তো বললাম ডেভেলপ করাটা পসিবল বলে মনে হয় না। আর আইএসএল নিয়ে বললে এটাই বলতে হয় যে এবছর প্রত্যেকটা টিমই কিন্তু ফুল ফ্লেজেডের টিম করেনি। মোহনবাগান ইস্টবেঙ্গল করার চেষ্টা করেছে, মোহনবাগান করেছে, ইস্টবেঙ্গল এখনও চেষ্টা করছে। বাকি টিমগুলো মোটামুটি একটা স্ট্যান্ডার্ড টিম নিয়ে নামার চেষ্টা করছে। অন্যবার যেরকম দেখা যায় যে বিশাল ভালো টিম করছে, সেরকম করার কোনো জায়গা নেই, কারণ তারা জানেন একটা এক্সপেরিমেন্টাল টুর্নামেন্ট হচ্ছে, যের থেকে আদৌ প্রফিট হবে না প্রচুর টাকা লস হবে সেটা টুর্নামেন্টের পরেই বোঝা যাবে, তাই কেউ রিস্ক নিতে ইচ্ছুক নয়। নেক্সট, মোহনবাগানের আপডেট বলতে, মোহনবাগানের ম্যাক্সিমাম প্লেয়াররা চলে এসছে। ছাংতে 13 তারিখ সকালে আসবে, এরকমই খবর পাওয়া যাচ্ছে দুপুর 1টার সময়। বাকি থাকবে শুধুমাত্র জেলকোভিচ আর 6 ফরেনার। জেলকোভিচের ব্যাপারটা আগেই বলেছি যে জেলকোভিচ এখন আসবে না, একটু দেরি হবে। আসবে না মানে এক্ষুনি আসছে না, হয়তো এ মাসের লাস্ট উইকে বা সেপ্টেম্বরের ফার্স্ট উইকে হয়তো আসতে পারে।
আর 6 ফরেনার নিয়ে কোনো কনফার্ম খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। সেই ফরেনার সিলেক্ট হওয়ার পরই সে কবে আসবে সেটা জানা যাবে। আর মোহনবাগানের জুনিয়র টিম নিয়ে কথা বললে এটাই বলতে হয় যে মোহনবাগানের জুনিয়র টিম সাম্প্রতিককালে যতগুলো কলকাতা লিগ খেলেছে তার মধ্যে এবারের পারফরমেন্সটা খুব চোখে লাগছে এবং খুব খারাপ লাগছে দেখতে। তার কারণটা সত্যিই বোঝা যাচ্ছে না। ম্যাক্সিমাম জায়গাতেই বাস্তব রায়ের কথা বলা হচ্ছে যে তার কোচিংয়ের জন্যই এরকম খেলছে, কিন্তু আমি বাস্তব রায়ের কোচিংয়ে অনেক প্লেয়ারের খেলা দেখেছি, এমনকি লোকাল টুর্নামেন্টও দেখেছি। বাস্তব রায় যেখান থেকে উঠেছেন সেখান থেকে তিনি প্রচুর প্লেয়ার তৈরি করেছেন। ফলে বাস্তব রায়ের কোচিং দক্ষতা বা জুনিয়রদের কোচিং করানো নিয়ে আমার মনে অন্তত প্রশ্ন নেই, কারণ আমি খুব কাছ থেকে তার কোচিং দেখেছি। হয়তো নতুন কিছু ইমপ্লিমেন্ট করার চেষ্টা করা হয়েছিল, সেটা সাকসেসফুলি হয়নি এবং সেটার কারণেই পুরো টিমটা ঘেটে গেছে, এটা হতে পারে। এবং জুনিয়র প্লেয়ারদের কনফিডেন্স এবং বেসিক কিছু প্রবলেম রয়েছে, যেটা শুধুমাত্র কোচিংয়ের প্রবলেম থেকে আসে না, তাদের কোনো একটা ব্যাপার হচ্ছে। কারণ একটা প্লেয়ার মোহনবাগান জার্সি গায়ে খেলছে অথচ সে বল রিসিভ ঠিকমতো করতে পারছে না, এটা আমরা দেখিনি, সাম্প্রতিক অতীতেও কোনো দিন দেখিনি। তো এটা নিয়ে ম্যানেজমেন্টকে ভাবনা চিন্তা করতে হবে, কীভাবে টিমটাকে ডেভেলপ করা যায় সেটা ভাবতে হবে, আর এক্স্যাক্টলি কী প্রবলেম হচ্ছে সেটা খুঁজে বার করতে হবে। আর ডুরান্ড কাপ নিয়ে বললে 13 তারিখ পর্যন্ত ডুরান্ড কাপের ম্যাচ রয়েছে। ডুরান্ড কাপের ফাইনাল রাউন্ড শেষ হবার পরেই কোয়ার্টার ফাইনালে কে কার বিরুদ্ধে খেলবে সেটা ফাইনাল হবে। এটাও খুব অবাক লাগে ডুরান্ড কাপের ক্ষেত্রে যে কোনো সিস্টেম নেই। নালে তো আমরা সব ক্ষেত্রে সব টুর্নামেন্টেই বুঝতে পারি যে এর রানার্সের সঙ্গে ওর চ্যাম্পিয়নের খেলা হবে বা কার সাথে কার হতে পারে তার একটা প্রবাবেল স্ট্রাকচার দেওয়া থাকে। তো ডুরান্ড কাপে প্রত্যেক বছরই দেখি যে এর কোনো স্ট্রাকচার নেই, মনে হয় তারা ডিসাইড করবে কে কার সঙ্গে খেলবে। কিন্তু আমার ধারণা এতে টুর্নামেন্টের কোনো স্বচ্ছতা থাকে না। আগে থেকেই ডিসাইড করে রাখা উচিত যে কোন গ্রুপের চ্যাম্পিয়ন কোন গ্রুপের রানার্সের সঙ্গে খেলবে বা কার সঙ্গে খেলবে, বা লাস্টে যারা কোয়ালিফাই করবে তারা কার সঙ্গে খেলবে। এটার আগে থেকে একটা সিস্টেম হওয়া উচিত। কিন্তু আমাদের এখানে শুধু ফুটবল বলে নয়, খেলাধুলা সব কিছুতেই কোনো সিস্টেম নেই। সিস্টেমের ভীষণ প্রবলেম রয়েছে, এখানে সিস্টেমের অভাব রয়েছে। আর এটা নিয়ে বলতে গেলে একটা ভিডিও নয়, গোটা একটা চ্যানেলই খুলে ফেলতে হবে যে শুধু এইটা নিয়ে আলোচনা করলাম যে কি আমাদের দেশের বা আমাদের এখানকার সিস্টেমের কি সমস্যা। তো যাকে আর বিশেষ কিছু বলার নেই এই ভিডিওতে, এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।